প্রিয় দর্শক, নিয়ন্ত্রণ না থাকলে কোনো জিনিসের কিন্তু কখনোই শৃঙ্খলা থাকে না। আর যে কোনো জিনিসের জবাবদিহিতা কিংবা নিয়ন্ত্রণ আনতে কিংবা তাকে শাস্তির আওতায় আনতে গেলে অবশ্যই দরকার আইন। সেই আইনটি কি আছে? আমরা অবশ্যই বলছি এই যে কয়েকদিন যাবত কিংবা দীর্ঘদিন যাবত আমরা ই কমার্সের কিংবা এই ধরনের প্রতারণার যে ব্যবসাগুলো কিছু প্রতিষ্ঠানে দেখছি, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত সর্বশান্ত হয়েছে এদের হাতে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের ভোগান্তি এবং সাধারণ মানুষের স্বপ্নগুলো যে বিক্রি হয়ে যায় এবং নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে না, অর্থনৈতিক জায়গাতে যে সবচেয়ে সম্ভাবনার খাত এখন ই কমার্স, সেটা কিছু প্রতিষ্ঠানের জন্য যে একদম ধ্বংসের মুখে কিংবা একটা বিতর্কের মুখে, সেখান থেকে বের হয়ে আসার উপায় কি? উপায় সরকার একটা পেয়েছেন কিংবা আলোচনা সাপেক্ষে এনেছে, সেটাও বোধহয় টনক নড়েছে সরকারের বহু দেরিতে। তারপরে আরেকটি বিষয় আছে, যারা এই লোভে পড়ে অর্থাৎ পুঁজি ব্যবসায়ীরা মূলত এই জায়গাটাতে ইনভেস্ট করে মানুষের লোভটাকে ক্যাশ হিসাবেও তারা এটিকে ফিরিয়ে আনতে চায় নিজেদের ঘরে। সুতরাং মানুষকেও কিন্তু সতর্ক হতে হবে। সেই ইতালির চার্লস পঞ্জি থেকে শুরু করে আমরা দেখেছি যুবক, ডেস্টিনি, ইউনিপে 2, সব ইতিহাসই কিন্তু আমাদের সামনে আছে। তারপরে মানুষ কেন বারবার লোভের ফাঁদে পড়ে? আমি সোমা ইসলাম, ম্যাটার্স টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় ই কমার্স নিয়ে যত যদি কিন্তু। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন ফারুক মঈনুদ্দিন, বিশিষ্ট ব্যাংকার, অর্থনীতি বিশ্লেষক ও গবেষক। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মিতি সঞ্জনা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা ই কমার্স, আইনজীবীর কাছে আসবো পরে। আগে মানুষের ভোগান্তি, সরকার কি করলো, এই এখন কি হবে, সেই জায়গাতে আমি ব্যাংকার সাহেবের কথাই জানতে চাই। মাননীয় বাণিজ্য মন্ত্রী বলছেন যে এই জিনিসগুলো তারা ই ভ্যালির ঘটনাগুলো তিনি জানতেন না, অনেক দেরিতে জানতে পারলেন এবং তারা যে এরকম করবে সেটা তিনি বুঝতে পারেননি। এই জায়গাটা আপনাকে কেমন কোনো খটকা দিচ্ছে? এত কিছুর পরও কিনা বুঝতে পারবেন না? একটু খটকা তো দিচ্ছে বটেই। আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করবেন যে যখনই কোনো একটা কিছু ঘটে এবং সেটি যদি কেউ দেশপ্রেমিক হোক কিংবা সাংবাদিক কেউ যদি কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করে, তারা একটা কথা খুব চমৎকারভাবে বলেন যে আমাদের কাছে অভিযোগ এলে আমরা খতিয়ে দেখব। এই খতিয়ে দেখাটা কিন্তু বেশ মজা, আমার কাছে মজাই লাগে যখন শুনি খতিয়ে দেখবেন বলছেন। অভিযোগ এলে কিন্তু তারা কিন্তু সব প্রণোদিত হয়ে, আপনি ব্যারিস্টার আছে, আপনি জানেন মাঝে মধ্যে আমাদের মহামান্য হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট সব প্রণোদিত হয়ে কিছু নির্দেশ কিংবা রুল দেন। এই সব প্রণোদিত হয়ে কাজ করার কালচারটা আমাদের দেশে খুব কম। যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে এসে না পড়বে আমি এটা নিয়ে কিছু করব না, অভিযোগ এলে দেখব। তো সুতরাং ইস্যুটা হচ্ছে ওখানে যখন এত ধরনের জিনিস ঘটে যাচ্ছে, আজকে এত বছর, প্রায় 20 বছর 15 বছর ধরে আগে ঘটনাগুলো তো ঘটেছে। ইউনিপে 2, যুবক কিংবা ডেস্টিনি ঘটেছে, কিন্তু এইখান থেকে আজ পর্যন্ত একটি টাকাও কিন্তু উদ্ধার করা যায়নি। ইস্যুটা হচ্ছে যে ওই যে ইস্যুটা যে এত বছর ধরে আমাদের দেশে এই কালচারটা যতদিন গণনা করবে যে কর্তৃপক্ষ কিংবা প্রভাবশালী মহল বলেন কিংবা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, তাদের যে আপনিও বলছেন আমরাও বলছি, সকলে বলছে নজরে না আসলে আমরা কি করে খতিয়ে দেখব। কিন্তু নজরে আনার জন্য তো আমাদের অনেক সমস্যা। নজরে আনার কথা বলছেন, ওই যে অভিযোগ এলে নজরে অনেকের আসে। যখন ডেস্টিনির জন্য লাইন দিয়ে দাঁড়ানো থাকতো পুরোনো পল্টনে, সেখানে রাস্তার পাশে আমি অফিসে যাওয়ার সময় দেখতাম মধ্যে ছিলে, তাহলে কোনোদিন কি কেউ ভাবেনি এই লাইনটা কিসের? আসলে নিয়ন্ত্রক সংস্থা এতদিন আমাদের কাছে ছিল না এবং এই নিয়ন্ত্রণ করা হবে কিভাবে, এবং নিয়ন্ত্রণ করার জন্য একটা সরকারের ব্যবস্থাও নিচ্ছে। তাহলে এতদিন পর্যন্ত এগুলো নিয়ন্ত্রণ কারা করতো? নিয়ন্ত্রণ সংস্থা আছে কিন্তু আইন হয়তো ছিল না। এটা ব্যারিস্টার উনি বলবেন ওনার পর। আমি বলছি আইন একটা করা হয়েছে রিসেন্টলি, যে ই কমার্সের আইন, এবং এর আগে MLM এর একটা আইন করা হয়েছিল 2013 সালে সম্ভবত। সে আইনটি আছে, তো সেটার আন্ডারে কোনো ধরনের লাইসেন্স টাইসেন্স এগুলো কিছু দেওয়া হয়নি। এখানে ইস্যুটা দুইটা, একটা হচ্ছে MLM প্রতিষ্ঠান আর একটা হচ্ছে বাজারজাতকরণ মানে মার্কেটিং প্রতিষ্ঠান। দুটো আলাদা জিনিস। কিন্তু MLM যেগুলো হচ্ছে যে তারা গ্রাহক জোগাড় করবে এবং গ্রাহকদের কিংবা জনগণকে খুব আকর্ষণীয় একটা রিটার্নের লোভ দেখানো হয় যে 3 বছরে ডাবল হয়ে যাবে অথবা মাসে এত টাকা ইন্টারেস্ট দেওয়া হবে, যেটা একেবারে অবাস্তব। তো সুতরাং এই লোভের ইভ্যালিকে আপনারা কোন প্রতিষ্ঠান বলবেন? ইভ্যালি হচ্ছে মার্কেটিং প্রতিষ্ঠান। আচ্ছা, এখানে একটু বুঝিয়ে বলি। ইভ্যালির প্রতি যারা একটু সফট, একটু সহানুভূতিশীল, তারা বলতে চান যে এটা একটা বিজনেস মডেল। আমি যে অফকোর্স বিজনেস মডেলে কোনো ভুল নেই, বিজনেস মডেল থাকতেই হবে। কিন্তু সেই বিজনেস মডেল যদি 2 বছরের মাথায় ফেল করে এবং সেই বিজনেস মডেল যদি মানুষকে প্রতারিত করে কিংবা প্রলুব্ধ করে
পণ্য বিক্রির অথবা অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রির কথা বলে মানুষকে প্রলুব্ধ করা হয়, সেটা কোনো বিজনেস মডেল হতে পারে না। মানে অ্যাটলিস্ট ফ্রম আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ এবং এটার সংজ্ঞাগত অর্থে এটা বিজনেস মডেল নয়। কিন্তু জি, আমি একটু ব্যারিস্টার মেহেদী সানজানা আপনার কাছে যেতে চাই, আইনের দিক থেকে জানতে চাই এখন গ্রাহকের টাকা আসলে এসব বিষয়ে কি করে ফেরত আনা যায়, আনাটা সম্ভব কিনা। এই আমরা যখন দেখছি যে কেউ মানে 100% ক্যাশব্যাক, 200% ক্যাশব্যাক, এই জিনিসটি কিন্তু একদম কমপ্লিটলি একটা আমি কি বলবো আনরিয়ালিস্টিক ব্যাপার। এখন আপনি চিন্তা করেন উনি যদি এইভাবে মানে 200% যদি ক্যাশব্যাক দেওয়া হয়, সে টাকা তো তিনি পৈতৃক সম্পত্তি বিক্রি করে তিনি দিতে পারবেন না, বা একজনের ভর্তুকি তো আরেকজন দিতে পারবে না। এবং এই যে প্রতিষ্ঠানটি 2018 সালে আরজেসিতে এটি নিবন্ধন করা হয়েছে এবং মাত্র আপনার 50,000 টাকা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, এবং এখানে আপনার অথরাইজ ক্যাপিটাল রয়েছে 5 লাখ টাকা। তো যেখানে অথরাইজ ক্যাপিটাল 5 লাখ টাকা, সেখানে আমরা দেখছি যে 1000 কোটি টাকার লেনদেন এখানে হচ্ছে এবং 500 কোটি টাকার দায়। এবং তার পরবর্তীতে কিন্তু তারা যখন এই টাকাগুলো তাদের কাছে আসলো, সেখানেও কিন্তু কোনো ধরনের রিফ্লেকশন নেই। আর জেসিতে যে সেখানে যে প্রপার্টি যেটিকে চেঞ্জ করা বা কোনো কিছু, সেখানে কোনো রিফ্লেকশন নেই, যার ফলে কাগজে কলমে কিন্তু সেই আপনার 5 লক্ষ টাকা অথরাইজ ক্যাপিটাল আর পেড আপ ক্যাপিটাল হচ্ছে যে 50,000 টাকা। তো এরকম আসলে পরিস্থিতিতে আইনের কথা আপনি যেটি বলেছেন যে ই কমার্স তো আমাদের একটা খুব গ্রোয়িং সেক্টর এবং অবশ্যই আমাদের অর্থনীতিতে এটি একটি অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। প্রতিদিন যে ধরনের লেনদেন হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু 2012 সাল থেকে একটি আইন রয়েছে যে আইনটি শুধুমাত্র যে ই কমার্সের ক্ষেত্রে এটি প্রযোজ্য তাই নয়, সেটি হচ্ছে যে যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে সেখানে কিন্তু প্রতিযোগিতা থাকতে হবে এবং একটি সুস্থ প্রতিযোগিতা সেখানে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। এখন কোনো একটি পার্টিকুলার প্রতিষ্ঠান তারা যদি কোনো অসাধু উপায়ে এমন কোনো অফার দিচ্ছে, একটা প্রেডেটরি প্রাইস তারা নির্ধারণ করছে এবং এমন ধরনের অফার নিয়ে তারা বাজারে আসছে, যার ফলে বাজারে সেই কম্পিটিশন নষ্ট হচ্ছে। এখন এই ধরনের কম্পিটিশন যখন তারা নষ্ট করবে, ডিস্টর্ট করবে বাজারে, সেটি কিন্তু অসংখ্য যারা ক্ষুদ্র, শুধুমাত্র গ্রাহককেই নয়, তারা কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন না। সমস্ত সম্ভাবনাটা সেখানে যে কিন্তু নষ্ট হয়ে যাবে, যার ফলে 2012 সালে এই আইনটি করা হয়েছে। আইনের অধীনে একটি কমিশন রয়েছে। নাকি সব আইন নাকি করা হয় একটু ফাঁক রেখে দিয়ে? এই আইনের কোনো গ্যাপ আছে? না, দেখুন আইনে কিন্তু ফাঁক রেখে আসলে আইনে থাকে না, ফাঁক খুঁজে হচ্ছে যারা দুষ্টু লোক, যারা অপরাধী। এই সব ক্ষেত্রে অপরাধীদের ফাঁকটা কোথায় ছিল? আর তারা না, এখানে তো আমি তো আসলে আইনে কোনো ফাঁক দেখছি না। আইনে কিন্তু সব ধরনের কথা, যে এমন কোনো চুক্তি আপনি করতে পারবেন না যে চুক্তি ডিস্টর্ট করছে কমিশনকে, প্রেডেটরি প্রাইস নির্ধারণ করা যাবে না, এই ধরনের কোনো মানে আজগুবি টাইপের অফার নিয়ে আসা যাবে না। যে অফার এত আইন থাকার পরে ব্যারিস্টার মেহেদী সানজানা মানুষ প্রতারিত হচ্ছে কেন? মানে এইখানে তো অজ্ঞতা আছে, একটা গ্রিড থাকে মানুষের, এবং সাধারণ মানুষ আমরা যদি বলি, আমাদের দেশে সাধারণ মানুষ, সরল সহজ মানুষ, এখানে আপনি দেখবেন যে একটা খুব সাধারণ ক্ষুদ্র উদ্যোক্তা, তিনি হয়তো একটা কোনো ওই রাইডস আর শেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত আছেন, তিনি একটি মোটরসাইকেল অর্ডার করছেন, তিনি সেটি তার জীবনের সমস্ত, সেটা করে সর্বশান্ত। এখন তিনি যখন দেখছেন যে 50% ডিসকাউন্টে আমি মোটরসাইকেল পাচ্ছি, একটা সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি কি করবেন? তিনি তো ডেফিনেটলি চাবে সেই অফারটা অ্যাভেল করতে। এখানে কিন্তু আমাদের অজ্ঞতাও একটা বিষয় রয়ে গেছে। আপনি দেখেন যে এই যে ডেস্টিনির থেকে আমরা কিন্তু কেউ শিখিনি, এরকম অসংখ্য প্রতারণা আমরা দেখি যে অনেক সময় জমি জমা দেখানো হয় যে অমুক জায়গায় জমি কিন্তু কোনো কিছু নাই, একজনের জমি আরেকজন বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত কিছুর থেকে আমরা শিক্ষা কখনোই নেই। প্রতারণা ঠেকানোর জন্য আইন আছে, জোর করে তো কাউকে কেনানো হয়নি না, সে নিজেই বুঝে গেছে, সে ভালো থাকার জন্য গেছে, কিংবা সে মনে করছে আশায় গেছে, কিন্তু আপনি যেটা বলছেন যে এই যে বাণিজ্য মন্ত্রী গতকালকে যেটা বললেন যে একটা আইন করা হবে, ডিজিটাল আইন, সেটা কি ই কমার্স এই ব্যবসাটাকে ঘিরেই একটা আইন করার কথা ভাবছে, নাকি যে পুরনো আইন আছে সেটাই যথেষ্ট? না, পুরনো আইন আমার কাছে মনে হয় যথেষ্ট না। কারণ পুরনো আইন যেখানে আছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কোনো ধরনের, সেখানের একটা খুব ক্ষুদ্র অংশ এই প্রতারণার ইস্যুগুলোকে নিয়ে ডিল করছে, এবং এই আইনের অধীনে তেমন কোনো শাস্তি কি 3 বছরের বোধহয় জেলের ব্যবস্থা আছে, এবং পুনর এটা যদি রিপিটেশন হয় সেই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, এবং খুব অর্থ আসলে যে পরিমাণ অর্থদণ্ডেরও একটা কথা আছে। তো শুধুমাত্র একটা সেকশন ডিল করছে। এই পুরনো আইনটা যথেষ্ট না, বাট দণ্ডবিধি আছে, সেটা হচ্ছে আমাদের সেই এত বছর আগেকার আইন, ব্রিটিশ পিরিয়ডে রেখে যাওয়া আইন। তো কম্পিটিশন আইন আছে, সেক্ষেত্রে বড় নতুন পুরনো আইনের শাস্তির জায়গা কম।
হ্যাঁ, কিন্তু এই যে এত বড় একটা সেক্টর, হাজার হাজার কোটি টাকা, এটাকে বাঁচানোর জন্য কি করা উচিত? আইন তো করতে হবে, নতুন আইনে কি থাকা দরকার, সেই জায়গাগুলো নিয়ে আমি ফিরছি। ফারুক মঈনুদ্দিন, আমি আপনার কাছে যেটা জানতে চাই, কালকে আপনি বলেন জানেন যে আসলে সবার জায়গা হচ্ছে গ্রাহকরা টাকা ফেরত চায়। বাণিজ্য মন্ত্রী গতকালকে যে ক্রয় কমিটির বৈঠক হচ্ছে সেখানে তিনি কিন্তু সেদিন বলেছেন যে গ্রাহকের টাকা দেওয়া সম্ভব না, হয়তো ই-ভ্যালিড টাকা চলে গেছে বাইরে কিংবা বিজ্ঞাপনে খরচ হয়ে গেছে। এদিকে আবার অর্থমন্ত্রী কিন্তু বলছেন যে এই দায় বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকেই নিতে হবে। এই জায়গাটা, এই যে দায় না নেওয়ার টেন্ডেন্সি, গ্রাহকরা তো ভোগান্তিতে। হ্যাঁ, এটা আমি খুব কৌতূহলের সাথে লক্ষ্য করেছি যে দুইটা মন্ত্রণালয়ের মধ্যে একটু টানা হেঁচড়া চলছে। দায়কার আবার বাণিজ্য মন্ত্রণালয় সেখানে চলে এসেছে বাংলাদেশ ব্যাংকের কাছে, যে টাকা নাকি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গেছে। কিন্তু টাকা যাওয়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমি সেটা দেখি না, কারণ টাকা এটা একটা গেটওয়ে, তার মধ্যে টাকা যাবেই। কি প্রসেসে, যে কি কারণে টাকাটা গেছে এটা আগে খুঁজে দেখতে হবে। টাকা যাওয়ারটা আপনি ঠেকাতে পারবেন না। ইট ওয়াজ ডান, টাকা দিয়েছে গ্রাহক কিংবা তাদের যে সদস্য আছে তারা স্বেচ্ছায় তো টাকা দিয়েছেন, যেটা আপনি বলছিলেন যে কিন্তু জোর করে নেয়নি। তো সুতরাং ইস্যুটা হচ্ছে যে বাণিজ্যমন্ত্রী একটি সত্যি কথা বলেছেন যে তিনি কোনো আশ্বাস দেননি। তিনি বলছেন এই টাকা সরকার ফেরত দেওয়া সম্ভব না। এক, দুই হচ্ছে সরকার কেন ফেরত দেবেন? হ্যাঁ, আমাদের দেশে যত যাই হোক সবকিছু সবসময় সরকারের কাঁধে ফেলে দেওয়া, এটা আমাদেরকে যদি সরকার এটা করতো। কিন্তু প্রথম কাজ, হ্যাঁ জি জি, কারণ এখানে তো সরকার তো দিবে না, সরকার আপনার আমার পয়সা, ট্যাক্সের পয়সা। তো আমি আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে কেন প্রতারকের ভর্তুকি আমি দেব? তাই না, আমি প্রতারকের শাস্তি চাবো আমার ট্যাক্সের টাকায়। কিন্তু সেই যে আমি ট্যাক্স দিচ্ছি সরকারকে, রেখেছি সরকারকে, তো তার যে আমি জনগণ, আমি যদি বিপদে পড়ি তো সরকার আমার নিরাপত্তা দেবে না? এখানে তো ভোগান্তি তো আছে। তার নিরাপত্তাটা কি, তার জায়গাটা কি? আপনি তাহলে একটু কথা বলেন যে আপনি সরকার, আপনি যেটা বলছেন এটা আই ডোন্ট এগ্রি উইথ ইউ। কারণ কথা হচ্ছে আপনি দরজা খোলা রেখে ঘুমাবেন, চোর এসে চুরি করে নিয়ে যাবে, পরের দিন বলবে যে সরকার কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, আমার চুরি হয়েছে, আপনি আমার টাকা আমার ভর্তুকি দেন কিংবা ভর্তুকি দেন। এটা হবে? এটা সম্ভব? আপনি কি করেছেন? আপনার দায়িত্ব এজ এ নাগরিক, আমাদের একটা আইন করা উচিত যে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ক্যাশ টাকাকে যদি তুলতে না পারে, যদি নির্দিষ্ট পরিমাণ 5 লক্ষ কিংবা 10 লক্ষ টাকার উপরে কোন ট্রানজাকশন করেন, এটা আপনি ব্যাংক টু ব্যাংক হবে, নো ক্যাশ। আচ্ছা, হ্যান্ড ক্যাশ যেটাকে বলা হচ্ছে, মানে কি ক্যাশটা কি? ক্যাশ, আপনি ক্যাশ তুলে নিয়ে কাউকে পেমেন্ট করবেন। আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনবেন, আপনি ওকে ওর অ্যাকাউন্টে দিবেন, নট ক্যাশ টু হিম। এটা হলে দুইটা জিনিস হবে, একটি হবে স্বচ্ছতা আসবে, মানি লন্ডারিং বন্ধ হবে। থার্ড, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সরকারের আসে সেখানে হচ্ছে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা যাবে না। আপনি যদি ক্যাশ দেন, ট্যাক্স ওটা ট্যাক্সের বাইরে থাকবে, ট্যাক্সের। তো সরকার তো ট্যাক্সও পাচ্ছে না এই সমস্ত প্রতারণার কারণে। আমি সেই কথাটা বলছি, প্রতারণা বাদ দেন না, আপনি শুধুমাত্র যদি এটা করতেন যে 5 লক্ষ কিংবা 10 লক্ষ টাকার উপরে এনি পেমেন্ট শুড নট বি পেড ইন ক্যাশ, এটা মাস্ট বি থ্রু ব্যাংকিং চ্যানেল। এটা হলে আজকে ধরা যেত এই ই-ভ্যালিড টাকাটা আসলে কোথায় কোথায় গিয়েছে। ক্যাশ টাকা তুলে খরচ করলে তার তো আপনি জীবনে। আপনার দৃষ্টিতে ই-ভ্যালি কেন ধরা খেলো? ভালোই তো চলছিল। আচ্ছা, ই-ভ্যালির সম্বন্ধে একটা চমৎকার একটা পড়লাম, একটা অ্যানালাইসিস পড়লাম। ই-ভ্যালি একটা চমৎকার কথা বলেছে যে ই-ভ্যালি যদি তাদের সো-কল্ড বিজনেস মডেলে যদি গ্রাহকদের তুষ্ট কিংবা গ্রাহকদের নিডটা মেটানোর চেষ্টা করত, সেটা না করে তিনি চেষ্টা করেছেন সরকারের বড় বড় মহলকে রাখতে, আপনাকে হাতে রাখতে, তাদের যে স্পন্সর করেছে, হ্যাঁ এটা করেছে সেটা করেছে, বিভিন্ন জিনিস করেছে, বিজ্ঞাপন দিয়েছে। ও আপনি ঢাকা রাস্তায় নামলে দেখবেন যে বড় বড় যে রোড ইয়েগুলো দেওয়া হয়, ব্যারিকেড, সেখানে সব ই-ভ্যালি কিন্তু অধিকাংশই। আমি কোনো দোষ দেখি না, তারা বলতে চাই যে আমরা একটা ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলাম, ফাইন, আমার কোনো আপত্তি নাই, বিজনেস মডেল হতেই পারে। বাট সেটা যদি আপনি অবাস্তব একটা অফার দিয়ে ব্র্যান্ড ভ্যালু তৈরি করে কাস্টমারকে প্রলুব্ধ করেন, সেটা বিজনেস মডেল নয়। সুতরাং এখানে এসে হচ্ছে যদি হদিস পাওয়া যায় যে ই-ভ্যালির কি পরিমাণ আরও টাকা পয়সা এদিক ওদিকে আছে, সেটা যদি নিয়ে যদি কিছু কাস্টমারদের ক্ষতিটাকে যদি কিছু কমানো যায়, সেটা হলে হয়তো, কিন্তু আদারওয়াইজ সেটা আপনি হদিস বের করতে পারছেন। কিন্তু ক্ষতি কমানোর দায় কি সরকার নেবে কিংবা নেওয়া সম্ভব? সেটা আপনি বললে হবে না, উচিত নয়। আমি আবারও বলবো উচিত নয়। মানুষ যদি লোভের বশবর্তী হয়ে কিছু করতে হবে, সেই দায়িত্ব সরকার কেন নেবে? সরকার তো আপনাকে, কিন্তু এখানে সরকারের দুটো বিষয় আছে। একটি হচ্ছে যে এই বিষয়গুলোতে সচেতন করা হয়েছে কিনা মানুষকে, যে এটা করবে না, এটা করবে না, এই যে এটা করছে এখানে, ডোন্ট বি ফুলড বাই এনিবডি, এটা নাম্বার 1। নাম্বার 2, একটা খুব ভেরি ইম্পর্টেন্ট আমি বলি, যখন মানুষের কিংবা মধ্যবিত্ত মানুষের যখন
তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগের কোনো ভালো মাধ্যম যদি না থাকে তারা তো এইসব জায়গায় যাবেই। আমাদের দেশে ব্যাংকের ইন্টারেস্ট কমে গেছে, শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট ভালো কিন্তু রিস্কি, যদি বুঝে শুনে করতে পারলে খারাপ নয়। কিন্তু আমাদের দেশে যে উন্নত দেশের মধ্যে থাকা উচিত, সাধারণ লোকজন টাকাটা রাখবে কোথায়? সে ব্যবসা করবে না, ইন্টারেস্ট দিয়ে চলতে পারবে না, এত কমে গেছে। সুতরাং এখানে যদি কিছু পেনশন স্কিম থাকে, তারপরে আপনার বন্ড থাকে, এগুলো যদি মার্কেট থাকে, পিপল ক্যান সেফলি ইনভেস্ট দেয়ার। এই মার্কেটগুলো গ্রো করেনি। এটা কিন্তু আরেকটা দায়িত্ব সরকারের আছে, সেটা অর্থ মন্ত্রণালয় হোক আর যেই হোক, এই যে ইনস্ট্রুমেন্টগুলো যদি মার্কেটে থাকে তাহলে লোকজন কিন্তু যাবে, লোভ কমবে না, মানুষ তার টাকা তো খাটাবে। কিন্তু খাটানোর জন্য যদি একটা সেফ জায়গা থাকে তাহলে কিন্তু মানুষ সেখানে টাকাটা, ব্যাংকের টাকাটা কোনো ইন্টারেস্ট আসবে না, ধরা খেয়ে যায় শেষ পর্যন্ত গ্রাহক। এই যে ইভ্যালিতে হ্যাঁ। ধরা খেয়ে গেল। এখন যেটা আমি বলছিলাম, অনেক কথা তো জানলাম, আমার নিজেরও জানা হলো, কিন্তু নতুন আইনে কি থাকা দরকার? উনি বলছেন যে আইনের ফাঁকগুলো, এখানে সরকার কিন্তু একটা ট্যাক্স পাচ্ছে না, সেটাও তো বড় একটা জায়গা। এখন করণীয় গুলো কি? না, একটা তো প্রথমত যেটা আমাদের যে এক্সিস্টিং আইনগুলো আছে সেগুলোরও কিন্তু প্রয়োগ দরকার। আমি যেটা বলছিলাম, প্রত্যেকটি বিষয় কিন্তু এক্সিস্টিং আইনে বলা আছে। এখানে আপনি দেখেন যে এখন গ্রাহক, আমি সরল বিশ্বাসকে একজনকে বিশ্বাস করে আমি ঠকলাম, সেটার জন্য নিশ্চয়ই আমি কোনো শাস্তি পাওয়ার যোগ্য নই। আমি, যে আমাকে ঠকালো, যে আমার বিশ্বাসকে অবলম্বন করে আমার সাথে প্রতারণা করলো, সেই ব্যক্তি শাস্তি পাবে। তো আইনে কিন্তু এই যে ডিস্টর্ট করা কম্পিটিশনটা, যে এইখানে যে অস্বাভাবিকভাবে আমি একটা কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্য, সেটিকে আমি আসলে প্রেডেটারি প্রাইসটাকে আমি বলি ফিক্স করে আমি মানুষকে, আপনার অন্যান্য যে সমস্ত ই কমার্স প্রতিষ্ঠান বা অন্যান্য যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমি মার্কেটের থেকে কিন্তু সরিয়ে দিচ্ছি। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনে খুব ক্লিয়ারলি বলা রয়েছে। এবং একটা পর্যায়ে আমি এরকম কৃত্রিম একটা মূল্য নির্ধারণ করে আমি একটা পর্যায়ে পৌঁছালাম এবং মার্কেটে আমার একটা ডমিনেন্ট একটা অবস্থান তৈরি হলো, মার্কেটকে আমি এখন ডমিনেট করছি এবং সেই অবস্থানে থেকে আমি অন্যদেরকে সরিয়ে দিচ্ছি। এই যে কম্পিটিশনটা ডিস্টর্ট করা, এই কারণেই কিন্তু, কারণ আপনি দেখেন যে কোনো মানুষই এই ধরনের একটা সুযোগ পেলে, অফার পেলে, সে সেটা স্বাভাবিকভাবেই চাইবে যে সেটা কিনতে। আমি, আপনি, আমার মতো মানুষরাও কিন্তু চাইবে, সেখানে সাধারণ মানুষ অবশ্যই চাইবে। এটি যাতে করতে না পারে, এই কারণেই কিন্তু আসলে 2012 সালে এই আইনটি করা হয়েছে। এবং কম্পিটিশন কমিশন চাইলে তারা স্বপ্রণোদিত হয়ে, ফারুক ভাই যেটা বলছেন যে স্বপ্রণোদিত আমরা কিছু করি না, কিন্তু স্বপ্রণোদিত হয়ে কিন্তু তাদেরকে করার কথা। এইরকম একটা যখন দেখছে যে অস্বাভাবিকভাবে একজন মার্কেটকে ডমিনেট করছে, অবশ্যই কম্পিটিশন কমিশন তখন কিন্তু তাদেরকে ধরা। এবং এটা কিন্তু গত বছর আসলে নভেম্বর মাসে একটি কম্পিটিশন কমিশন একটি আপনার ইনকোয়ারি শুরু করেছে। কমিশন শুনানি কিন্তু হচ্ছিল, শুনানি কোভিডকালীন সময়, সেই শুনানিটা হয়তো বা ওই যে যেটা হয় আসলে তার পক্ষে আইনজীবী বেশি সময় নিচ্ছে ডেটটাকে, এবং সে তখন কিন্তু একটি অন্তর্বর্তীকালীন একটা আপনার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা যাতে অপারেট করতে না পারে। কিন্তু এই সমস্ত কিছু তারা কোনো অবস্থাতেই তো আসলে শুনেনি। তো যার ফলে আসলে এখন এমন একটা সময় যে আমার ওই অবশ্যই পুরনো যেটা কম্পিটিশন আইনটাকে আরো ভালোভাবে জানতে হবে এবং কম্পিটিশন কমিশন যে আছে তাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করা। অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি আইনে যেই ফ্রড নিয়ে যে সেকশনটা আছে বা আমাদের সেই দণ্ডবিধি, এত বছর ব্রিটিশ পিরিয়ডের কলোনিয়াল সময়ের আইন, শুধু এটি দিয়ে কিন্তু আমাদের এখন আর হচ্ছে না। কাজে সময়ের সাথে সাথে মানুষের জীবনের প্রয়োজনেই কিন্তু আইনের পরিবর্তন দরকার, শুধু আপগ্রেড না। আমি মনে করি যে এই ই কমার্স এই সেক্টরটিকে রেগুলেট করার জন্য নতুন আইনের প্রয়োজন। আপনি দেখেন এখন এত যে প্রতিষ্ঠান আছে ই কমার্স, অনেকের ধারণা যে আমার ব্যবসা করতে আমার কোনো ট্রেড লাইসেন্সের দরকার নাই, আমি তো কোনো দোকান নাই, আমার তো কোনো এস্টাবলিশমেন্ট নেই, আমি একটা জায়গায় ইয়ে করছি, আপনার অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে, পণ্য নিয়ে আমি ফেসবুকে দাঁড়িয়ে গেলাম বিক্রি করছি, তার ডেট কবে, তার শেষ মেয়াদ উত্তীর্ণ কবে, এগুলো কি তার কোনো এগুলো কিন্তু নতুন আইন এসেছে, মেয়াদ উত্তীর্ণের ডেটেড এই জন্য কিন্তু নতুন আইন এসেছে। সংরক্ষণ আইন তো আছে, বিউটি প্রোডাকশন গুলো কিংবা কোথা থেকে আসছে, এরা কারা বানালো, কোন দেশের ফ্যাক্টরির নাম নেই, ই-কমার্স নীতিমালাতে আছে, কিন্তু এই যে ই-কমার্স নীতিমালাতেও আছে, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেও আছে। আচ্ছা, এখানে একটা ই-কমার্স নিয়ে ধরেন আপনার এত ব্যবসা করছে এরা, তাদের ট্রেড লাইসেন্স ছাড়া আইনটাকে আরো নতুন আইন করতে হবে। কারণ ডিজিটাল সিকিউরিটি আইন ভিন্ন জিনিস, সেখানে অনেক অপরাধ আছে, দণ্ড আছে, ভিন্ন বিষয় নিয়ে ডিল করছে। কিন্তু এই ব্যবসা রিলেটেড যে ই-কমার্স ব্যবসা রিলেটেড আইন, এত মানুষ ট্রেড লাইসেন্স ছাড়া, তারা জানেনও না যে তাদের একটা ট্রেড লাইসেন্স দরকার, এবং সরকার কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, ট্যাক্স তারা দেয় না, তাদের কোনো হিসাব নিকাশ কোনো কিছু নেই। যার ফলে এখানে কিন্তু অসম্ভবভাবে, মানে বাংলাদেশে আমরা আসলে অ্যাজ এ কান্ট্রি আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং
এটিকে অবশ্যই শুধুমাত্র নীতিমালা না, এই ই কমার্স সেক্টরটাকে রেগুলেট করার জন্য সারা পৃথিবীতে কিন্তু ডেটা প্রোটেকশনের জন্য আলাদা করে আইন রয়েছে, সারা ইউরোপে আইন রয়েছে, আমাদের কোনো কিছু নাই যে আমার ইনফরমেশন আমি প্রোভাইড করছি সব জায়গায় চলে যাচ্ছে। আলাপে এসে এটুকু তো আমি শেষ করতে হবে, জানতেই চাইতে পারি আপনার কাছে ফারুক মইনুদ্দিন, যে আমরা ডিজিটাল বাংলাদেশ, এই প্রযুক্তিগত ব্যবসা তো অনেক ডালপালা ছড়াবে, অনেক বড় হবে, কিন্তু মিতি সঞ্জনার জায়গা থেকে যতটুকু বুঝলাম আমরা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়েছি, কিন্তু সেই আইনের জায়গায় একদম পেছনে অন্ধকার যুগে এখনো রয়েছি। এই যে বিভিন্ন মিনিস্ট্রির যে সমন্বয়হীনতা, এতদিন পর এসে এতদিন পর সকল মিনিস্ট্রি কেন বলছে আমি এটা জানি না, আমি এটা করিনি, সকলের তো দায়, তাহলে দায় নিবে কে? এই জিনিসটাই হচ্ছে আমাদের খুব পীড়া দেয়, এবং আজকে আমাদের যে অনেকগুলো সমস্যা তৈরি হয়ে কিন্তু দায়হীনতা কিংবা দায় না নেওয়ার মানসিকতা থেকে। সুতরাং এটা থেকে যদি মুক্ত না হওয়া যায় তাহলে কিন্তু এগুলো চলতেই থাকবে, আমরা এগুলো টকশোতে আলাপ করবো, এটা আনএন্ডিং, এটা অন্তহীন একটা প্রসেস চলতেই থাকবে, তাতে কিছুই কাজ হবে না। আমরা যে আজকে এই কথাগুলো এখানে বললাম, অন্তহীন প্রসেসের জায়গা না, একটা সমাধান হচ্ছে তো, সমন্বিত হয়ে করা যায়। 15-20 বছর ধরে যে আপনার সেই যুবক থেকে শুরু করে আজকে কত বছর কিছু হয়েছে বলেন? যুবকের তো ফেরত দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল, কিন্তু যুবক তো দেয়নি, যুবককে নেওয়া হয়নি। গাছ ছাগলে খেয়ে ফেলেছে, এটা বাদ দিলাম। ডেস্টিনির গাছ ছাগলে খেয়েছে। যুবকের অনেক কিছু আছে, গ্রাহককে চাইলে দিতে পারতো, আপনারা লিকুইডেট করে গ্রাহকদের কিছু টাকা ফেরত দেওয়া যেত তো। ডেস্টিনিরও আছে, এই বিষয়ে তো সরকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু শুরু হয়েছিল 90 এর পরে, যে টাঙ্গাইলে আপনি জানেন আইটিসিএল দিয়ে প্রথম প্রতারণা, এই ব্যবসা পুঞ্জি ব্যবসা, সেখানেও কিন্তু তাদেরকে ধরা হয়েছিল 12 থেকে 13 বছর পর, গ্রেফতার হয়েছিল, তাদের কোনো লাভই হয়নি, এবং তাদের ছত্রছায়াতে ভাই ব্রাদাররা কিন্তু আরো এরকম পুঞ্জি ব্যবসা করে বসেছে। কিন্তু সেই জায়গাতে মনিটরিংটা আমাদের দেশে যে জিনিসটা, আমি একটা জিনিস একটু সবসময় ব্যঙ্গ করে বলি, ডাক্তার আসিফের পূর্বে রোগে মারা গিয়েছিল, মানে এই পাস্ট পারফেক্ট টেন্সের এই উদাহরণটা কিন্তু আমরা মনে রাখতে পারতাম না ছাত্র হিসেবে, এখন মনে রাখতে পারে, কারণ আমাদের এখানে সবসময় ডাক্তার আসার আগে রোগীটা মারা যাচ্ছে। যাই হোক, তারপরে বোধোদয় হোক মানুষের, কারণ দিন শেষে তো আসলে ওই সাধারণ মানুষের ঘাড়ে দায় চাপে এবং তার পুঁজিটাই হারায়। সুতরাং সরকার অবশ্যই সব জায়গায় নিয়ন্ত্রণ রাখবে এবং সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সেই দুইটা জায়গাতে নজরদারি না থাকলে বারবার কিন্তু লসের খাতায় মানুষেরই নাম উঠবে। আমি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। শুধু অনুষ্ঠান শেষ করবার আগে এটুকু বলবো, অর্থনীতি সেরকম ভালো আমি কিছু বুঝি না, ওনারা যারা সম্মানিত আলোচক ছিলেন তারা অনেকটা সুন্দর করে বুঝিয়েছেন, বলেছেন, এবং ওখান থেকে আমি যতটুকু বুঝেছি যে এই ধরনের ব্যবসায়ীরা যারা মানুষকে লোভটাকে পুঁজি করে ব্যবসা করে, তারা কিন্তু শুধু বাংলাদেশেই প্রথম না, যুগে যুগে ছিল, এখনো আছে। তবে ওই যে ফর্সা হবেন, এই ক্রিম মেখে চুল পড়া বন্ধ হবে, এই তেল দিলে, এইটা দেখেই যদি ঝাঁপিয়ে পড়েন, আপনার বোধ বুদ্ধি যদি সব নষ্ট হয়ে যায়, তাহলেই কিন্তু আপনি ধরাটা খেয়ে যাবেন। নিজে সচেতন হন, আপনাকে প্রতারিত করার জন্য আশেপাশে প্রচুর লোক ঘুরছে, নিজের বিবেকটাকে সচেতন করেন, তাহলে কিন্তু হাই হাই কোম্পানির কপালে পড়ে আর কপাল থাপড়াতে হবে না। আমি শোভা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।